মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজের র্যাব হেফাজতে মৃত্যু। সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত, অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পথে একদিনের যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী এখন লন্ডনে। ঢাকার সংবর্ধনায় দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান 14 দলের। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের পোশাক শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু। উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে সময় ও খরচ। স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি। এবং বিএসএফ এর কড়াকড়িতে ক্রেতা সংকটে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত হাটের বাংলাদেশি বিক্রেতারা। কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস ত্রিপুরা জেলা প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি পারমিতা হিম। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজকে র্যাব হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এছাড়া মৃত্যুর প্রায় 5 ঘন্টা পর র্যাব পরিবারকে জানিয়েছে বলেও জানান তারা। ফোন নম্বর না থাকায় পরিবারকে জানাতে দেরি হয়েছে বলে জানিয়ে র্যাব দাবি করেছে নির্যাতনে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওমর সিরাজ মারা গেছেন। মেডিকেলে ভর্তি এবং ব্যাংক ও জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত 18 সেপ্টেম্বর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবন থেকে সংস্থাটির সহকারী পরিচালক আরও 2 সহযোগী সহ আটক করে র্যাব। 30 সেপ্টেম্বর র্যাব জিজ্ঞাসাবাদের জন্য ওমর সিরাজকে 2 দিনের জন্য রিমান্ডে নেয়। র্যাব জানায় রিমান্ডের শেষের দিন বিকেল 5:15টার দিকে অসুস্থ হয়ে পড়লে ওমর সিরাজকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা 7:15টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত 12টার দিকে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রেখে যায় র্যাব। তবে সিরাজের ভাই জানান মৃত্যুর প্রায় 5 ঘন্টা পর পরিবারকে বিষয়টি জানিয়েছে র্যাব 4। র্যাবের অমানসিক নির্যাতনে ওমরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পুরো ষড়যন্ত্রমূলক র্যাবকে দিয়ে তাকে হত্যা করানো হয়েছে। এর সাথে ওই ইউজিসির অনেক কর্মকর্তাই জড়িত, যার ভিতরে একজনের নাম সে আমাকে বলছে। অফিসের পিএস আছে চেয়ারম্যানের বর্তমান শাহিন সিরাজ নাম, উনি এতে জড়িত আছে। উনি বিভিন্ন রকম নাকি তথ্যপত্র র্যাবের কানেও দিচ্ছে। ও পিএস হওয়ার জন্য একটা ওখানে প্রস্তাব রাখছিল, সবাই মোটামুটি ওকেই একটা সিলেক্ট করার করছিল। এটাই উনি ওর পরে ক্ষিপ্রতা ছিল। সে ষড়যন্ত্রের শিকার, তারপরেও আমি বলি সে যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন তার বিচার করবে। এদিকে মৃতদেহে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ময়না তদন্তকারী চিকিৎসক। আমরা তার হার্ট একটু বড় পেয়েছি। নির্যাতনের কোনো চিহ্ন আপনারা পেয়েছেন কিনা? নির্যাতনের এটা তো হাসপাতালে মারা গেছে, আমরা তো হাসপাতালে পাইছি। বডি হাসপাতাল থেকে আসছে আমাদের কাছে, এমআইতে মারা গেছে। আমরা ওই হার্ট প্রিজার্ভ করছি। হার্ট প্রিজার্ভ করার পর ওই রিপোর্ট আসার পর আমরা জানাবো। এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে বিকেল 5:50 ওমর সিরাজকে ভর্তি করে র্যাব। করোনারি কেয়ার ইউনিটে প্রায় 1 ঘন্টা পর্যবেক্ষণ করার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকে দায়ী করা হয়েছে। একদম যেগুলো খারাপ রোগী থাকে সাধারণত সেগুলো রোগী শিশুতে পাঠানো হয়। যখন ভর্তি হলো তখন বললো যে র্যাব স্যার এর ঠিকানা দেন। এটা হলো 5:50 ভর্তি দিছে। এ ব্যাপারে র্যাবের বিভিন্ন মহলে যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে র্যাব 4-এর দাবি ফোন নম্বর না থাকায় পরিবারকে মৃত্যুর খবর জানাতে দেরি হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে শনিবার রাতের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত না হলে পরদিন রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিকেলে রাজধানীর শাহবাগে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের এই সমাবেশে সংহতি জানান দেশের বিশিষ্ট কয়েকজন চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিক। তারা বলেন, র্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় প্রমাণ করে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। এ ঘটনায় কারা দায়ী তা বের করতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা। একই সঙ্গে সমাবেশে প্রশ্ন ফাঁসের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করেন বক্তারা।
আজকে অন্যায় একটা হয়েছে, প্রশ্ন ফাঁস করে আবার যারা করেছে তাদের থেকে দু একজনকে গায়েব করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়েন। আগামীকাল প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, আশা করি উনি ঘোষণা দেবেন যে একটা বিচারকের নেতৃত্বে জুডিশিয়াল ইনভেস্টিগেশন কমিটি হবে। পুনরায় পরীক্ষা হোক, যথাযথভাবে পরীক্ষা হোক, এবং সেই মেধা পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে, যারা মেধা পরীক্ষায় টিকবে, তারাই ভর্তি হতে পারবে। প্রশ্নপত্র ফাঁস এটা একটা ঘোরতর অপরাধ, এবং এই অপরাধ চুরি এবং ডাকাতির মতো ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, এবং যারা করেছে চোর ডাকাতের যেভাবে শাস্তি হয় সেইভাবে তাদের শাস্তি দিতে হবে। গাইবান্ধা সুন্দরগঞ্জে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ স্বজনদের। গুলিবিদ্ধ সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানায়, ভোরে ঘুম থেকে উঠে সৌরভ রাস্তায় হাঁটছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ব্রাক মোড় এলাকায় গাড়ি থামিয়ে সৌরভকে ডাকে, কিন্তু ডাকে সাড়া না দেয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে তার পায়ে গুলি করে। সৌরভকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। একটা হলো গাড়ি আসছে, আসিয়ে থামাইছে, আমার ঢাস ঢাস করে গুলি মারি দিলে, দিয়ে জোরে গেছে, যা আমার চাচাক ডাকাইছে। আমাকে ইশারা করে ডাকলো, আমি কাছে গেলাম, আমাকে গুলি করতে ধরলো। যে তার পেছনে যে ড্রাইভার ছিল উনি আমাকে ইশারা করে বললো আপনি পালান। আমি এমনি ওখান থেকে দৌড়ি বাসায় গেলাম। তাকে পরবর্তী চিকিৎসার জন্য এক্সরে করতে হবে, রক্ত দিতে হবে, এবং ওই বাচ্চাটাকে আমরা শিশু সার্জারি থেকে অর্থোপেডিক্স বিভাগে ট্রান্সফার করে দেব। এদিকে দুপুরে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সংসদ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সচেতন মানুষ এর ধিক্কার এবং নিন্দা জানাবে। সেই ধিক্কার নিন্দার সঙ্গে আমার মতামত এটা নিন্দনীয়, ঘৃণিত। তার জন্য শাস্তি হয়, আমরা তার বিচার দাবি করি। ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। দোষীকে আইনের আওতায় সোপাত করতে পারবো এটি আমরা নিশ্চিত। এই বিষয়ে আমাদের কোনো গাফলতি নেই এবং আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। সৌরভের পায়ে গুলি লেগেছে, তাকে রংপুর মেডিকেলে ট্রান্সফার করেছে, ওখানে চিকিৎসারত আছে। সে যতটুকু জানি আউট অফ ডেঞ্জার। আমি তার সঙ্গে কথা বলবো, আর বিষয়টা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। আহত সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের যাত্রাবিরতিতে এখন লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান সহ অনেকে। বাংলাদেশ সময় আজ রাত 2:35 হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বেলা 11:30টায় তার সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রাবিরতি শেষে দুপুর 1:30টার দিকে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ অনেকে। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদ জানিয়ে সেন্ট্রাল লন্ডনের ক্ল্যারিজেস হোটেলের সামনে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ছবি সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থানের সময় পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেয় বিএনপি। একই সময় শহরের অন্য প্রান্তে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সমন্বয় সভা শেষে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 14 দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এই সংবর্ধনার মধ্য দিয়ে বিএনপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর এই সম্বর্ধনা দেওয়া ঐতিহাসিক সম্বর্ধনা হবে। এই ঐতিহাসিক সম্বর্ধনা গণমানুষের ঢল নামিয়ে দিয়ে বর্তমানে যে বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র বা তাদের আন্তর্জাতিক প্রভুরা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সরকারকে বিব্রত করার জন্য, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে কালকে এই গণসংগঠনের মধ্যে জনতার ঢল নামিয়ে। ধরিত্রী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কৃত হওয়ার জন্য আমরা সবাই ঢাকায় কালকে রাজপথে থেকে দলমত নির্বিশেষে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবো, বাঙালি জাতির গৌরব ফিরে আনার জন্য। কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে সবাই আসুন, শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, বাঙালি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। পবিত্র মক্কায় হজ পালন শেষে আজও দেশে ফিরছেন হাজিরা। তবে বিমানবন্দরে নামার দীর্ঘক্ষণ পরও হাজিরা ব্যাগ না পাওয়ায় বাড়ি যেতে পারছেন না। এজন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তারা। এ কারণে স্বজনরাও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সকাল 6টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। গত 28 সেপ্টেম্বর ফিরতি হজ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী 28 অক্টোবর পর্যন্ত চলবে। তো আসি আমরা লাকেজ পাইনি, এখন রাত ছিলাম, এখন খুঁজে 3টা লাখ ছিল, 2টা পাইছি, 1টা পাইনি। 3টার সময় নিশ্চিত নাই 3টার সময় পাবো কি না। ওরা বলতেছে আরেকটা বিমান আসবে, দ্বিতীয় বিমান আসতে পারে। আমরা আসছি 8টা আর কি 8টার ফ্লাইটে, তো এখন আমরা মাল পাইছি 7টার মধ্যে 5টা মাল আমরা পাইছি, আর 2টা লাকেজ রয়ে গেছে। 2 দিনও যাবত লোকজন বসে আছে ওখানে, এরকম ওরা খুব শিডিউল বিপর্যয় হয়েছে। কিন্তু আমরা সৌদিয়াতে আসছি, আমরা ইনশাল্লাহ ঠিকঠাক চলে আসছি। জেদ্দা এয়ারপোর্টে আসলে পরে ওখানে প্রচন্ড গরম, হাজিদের প্রচন্ড কষ্ট হয়। 21 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন মক্কায় ক্রেন দুর্ঘটনায় আহত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। গতকাল রাতে সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মাঝে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাবাকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না শিশু শিশিরের। এত অল্প বয়সে বাবা হারানোর মতো কঠিন বাস্তবতা মেনে নিতে পারছে না সে। স্বজনরা জানায়, স্ত্রী কামরুন্নেছাকে নিয়ে হজের উদ্দেশ্যে সৌদি আরবে যান শরীয়তপুরের ভেদরগঞ্জের গিয়াসউদ্দিন। কিন্তু গত 11 সেপ্টেম্বর সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় আহত হন স্বামী স্ত্রী দুজনেই। পরে সেখানকার একটি হাসপাতালে 21 দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। সৌদি আরব ক্রেন ভাঙার সময় ক্রেন দুর্ঘটনা আমার ভাই আহত ছিলেন। আমার ভাই খুব ভালো ছিল, এর মতো দুনিয়াতে মানুষ নেই। আল্লাহ আমার ভাই ব্যস্ত ছিল, আল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি ব্যস্ত পান। শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। তার মৃত্যুতে শরীয়তপুরের মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেন। পুরো শরীয়তপুরবাসী সারাদিনের শোকাহত। উনি সর্বদাই এলাকায় সন্ত্রাস দমন, বিশেষ করে মাদক থেকে যেন জনগণ মুক্ত থাকেন, এই ব্যাপারে সোচ্চার থাকতেন। তার মৃত্যুতে আমাদের এই সমাজের লোকজনের একটা ডান হাত ভেঙে গেছে আমরা মনে করি। শুক্রবার জুমার নামাজের পর মক্কায় তাকে দাফন করা হয়। সময় সংবাদ, শরীয়তপুর। বাংলা সময় আরো থাকছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জেলে আটক। 12টি নৌকা ও বিপুল পরিমাণ জাল সহ মাছ জব্দ। এবং কুষ্টিয়ায় অপহরণের পর 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী দামে পোশাক রপ্তানির জন্য দেরিতে হলেও দেশের পোশাক কারখানাগুলো উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার শুরু করেছে। কাটিং ও সেলাই থেকে পোশাক তৈরির প্রতিটি ধাপে আধুনিক মেশিন ব্যবহারে উৎপাদন বাড়ার পাশাপাশি সময় ও খরচ অনেক কমেছে। তবে বড় পোশাক কারখানাগুলো সময়ের সঙ্গে আধুনিক মেশিন সংযোজনে সক্ষম হলেও বিপাকে পড়েছে মাঝারি মানের কারখানাগুলো।
এজন্য রপ্তানি তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে ঋণ চেয়েছেন পোশাক শিল্পের মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। এক সময় ম্যানুয়াল মেশিনে পোশাক তৈরি হলেও ব্যয় কমিয়ে ক্রেতাদের প্রত্যাশিত দামে পোশাক বিক্রি করতে আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহারে ঝুঁকেছেন পোশাক শিল্প মালিকরা। ফলে আগে কাটিং, সেলাই সহ প্রতিটি ধাপে মেশিন অপারেটরের সাথে একাধিক হেল্পার প্রয়োজন হলেও এখন আর তা লাগে না। কম্পিউটারাইজড মেশিন ব্যবহারে একদিকে উৎপাদনশীলতা বেড়েছে, অন্যদিকে পোশাকের মাপ ও ডিজাইন নিখুঁত হচ্ছে। এখন আমাদের ফ্যাক্টরিতে ম্যানুয়াল মেশিন নাই, আমরা সব কম্পিউটারাইজড মেশিন ইউজ করতেছি। এই কম্পিউটারাইজড মেশিনগুলিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। এখানে নতুন প্রযুক্তির কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হচ্ছে। এখানে এই নতুন প্রযুক্তির কারণে ওয়ার্কারদের কাজ করার কমফোর্টনেসটা বেড়ে গেছে। ওরা আগে যে একটা কষ্ট করে কাজ করতে হতো, এখন অনেকটা আরাম করে কাজটা করতে পারছে, যার ফলে উৎপাদন বাড়ছে, খরচ কমছে। মালিকরা জানান, বর্তমানে লিড টাইম কম হওয়ায় গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে পোশাক রপ্তানির জন্য অটোমেটিক মেশিনের বিকল্প নেই। এক্ষেত্রে নতুন মডেলের ব্যয় সাশ্রয়ী ও শ্রমিক বান্ধব মেশিন বাজারে আনছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবং অটোমেটিক মেশিনগুলো আমরা ইনস্টল করতেছি, ওইটা দিয়ে আমরা পারফরমেন্স বাড়াচ্ছি। এটার কয়েকটা কারণ হলো, একটা হলো কোয়ালিটি বাড়তেছে, কোয়ালিটি ভালো হচ্ছে, লিড টাইম কমতেছে এবং পারফরমেন্স অনেক ভালো হচ্ছে। প্রফিটেবিলিটি বেড়ে যাবে এবং এনভায়রনমেন্টের জন্য অনেক হেল্পফুল জিনিসটা, কারণ এই মেশিন, এই লেটেস্ট টেকনোলজির মেশিনগুলো থেকে কম কার্বন নিঃসরিত হয়। তবে নতুন প্রযুক্তির মেশিনের দাম অনেক বেশি হওয়ায় মাঝারি পোশাক কারখানাগুলো সেগুলো সংযোজন করতে পারছে না। তাই পোশাক কারখানার মান উন্নয়নে এ খাতের জন্য রপ্তানি তহবিল গঠন ও কম সুদে ঋণ প্রদানের দাবি সংশ্লিষ্টদের। নতুন টেকনোলজির সাথে বিজনেসটার ওভারহেড কমাতে চায়, তাহলে এটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে এক্সপোর্ট, স্পেশাল এক্সপোর্ট ফান্ড লাগবে খুব লো ইন্টারেস্টে। তাহলে হবে কি, আমরা আন্তর্জাতিক দুনিয়ায় এখন যাদের সাথে আমরা বিজনেস কম্পিট করছি, তাদের সাথে কম্পিট করতে গেলে আমাকে কম্পিটিটিভ হতে হবে। চট্টগ্রামে 5 শতাধিক পোশাক কারখানার মধ্যে 30% উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা সংকটের মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত হাটের বাংলাদেশি বিক্রেতারা। তাদের অভিযোগ, সীমান্তে বিএসএফ এর কড়াকড়ির কারণে হাটে কমেছে সে দেশের ক্রেতা উপস্থিতি। এদিকে প্রবেশাধিকার সহজ হওয়ায় হাটে প্রতিনিয়তই ভিড় বাড়ছে বাংলাদেশি ক্রেতার। এই অবস্থায় ভারতীয় বিক্রেতাদের ব্যবসা ভালো হলেও হতাশ বাংলাদেশি বিক্রেতারা। অবশ্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ত্রিপুরা জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে চলতি বছরের 11 জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তে চালু হয় সীমান্ত হাট। উদ্বোধনের পরই দুদেশের ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে হাটটি। শুরু থেকেই চলে জমজমাট বেচাকেনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নতুন দোকানের সংখ্যাও। কিন্তু 3 মাস পার হবার পরই সীমান্ত হাটের বাংলাদেশ অংশে কমে গেছে ভারতীয় ক্রেতাদের উপস্থিতি। আর বেচাকেনা কমে যাওয়ায় হতাশ বাংলাদেশি বিক্রেতারা। তাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কড়াকড়ির কারণেই হাটে আসতে অনীহা বাড়ছে দেশটির ক্রেতাদের। বিএসএফ এর অনেক কড়াকড়ি করতেছে, ইন্ডিয়ান লোক আসতে দিচ্ছে না, তো এর জন্য আমাদের কাস্টমার খুব কম। বাংলাদেশের ব্যবসায়ীরা এই ব্যাপারটা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইন্ডিয়ান ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। এদিকে দিন দিন বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা বাড়ায় বেচাকেনা নিয়ে খুশি ভারতীয় বিক্রেতারা। বেচাকেনা তো ভালো হয়েছে, আজকে যেত মাল আনছে এটা তো মোটামুটি শেষ হয়ে। ভারত থেকে আসছে, মানে বেচাকেনা ভালোই চলছে মোটামুটি। একদিন সপ্তাহে একদিন করেছে, কিন্তু আরেকদিন যদি হতো তাহলে ভালো হতো। এই অবস্থায় হাটের ভারসাম্য ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বাংলাদেশি বিক্রেতাদের। বাংলাদেশি হাজার হাজার লোক তাদের মালামাল ক্রয় করতেছেন, কিন্তু বাংলাদেশের একটা মালামালও বিক্রি হচ্ছে না। এদের তো বিক্রি হইতেছে, আমাদের এদিকে গিয়ে দেখেন যে বাংলাদেশি কোনো পণ্যই বিক্রি হইতেছে না। এখানে যদি আপনার মনিটরিং করা হতো তাহলে সবচেয়ে বেস্ট হতো। বাংলাদেশ হাট ব্যবস্থাপনা কমিটি বলছে, সমস্যা সমাধানে ভারতীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেট। এই বিষয়ে কথা বলবো, তারা যেন লোকজন এখানে সমাগম ঘটায়, সেই ব্যাপারে তারা যাতে উদ্যোগ নেয়। আইটেম যদি একটু চিন্তা ভাবনা করে যে ম্যানেজমেন্ট কমিটি কিছু সুপারিশ করে, তাহলে আমরা এটা হায়ার লেভেলে ডিসকাস করে আমরা এটা মিটিগেট করতে পারবো। হাট ব্যবস্থাপনা কমিটির হিসেব মতে সীমান্ত হাটে গত 3 মাসে 15,82,400 টাকার পণ্য বিক্রি করেছে বাংলাদেশি বিক্রেতারা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে 12টি নৌকা ও বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের পশ্চিম দিকের অংশে অভিযান চালিয়ে এই জেলেদের ধরা হয়। তারা সবাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল। আটক করা জেলে ও মাঝি মাল্লাদের মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত 25শে সেপ্টেম্বর থেকে আগামী 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ মাছ সরবরাহ, মজুদ ও বিপণনও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়। বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকার পশ্চিম দিকে আমরা একটা অভিযান পরিচালনা করি গতকালকে বিকেল থেকে রাত পর্যন্ত, এবং সেই অভিযান করে আমরা সেখান থেকে 12টি ফিশিং ট্রলার ধরে নিয়ে এসেছি। এগুলো প্রতিটা ফিশিং ট্রলারেই মা ইলিশ এবং ইলিশ মাছ রয়েছে, এবং সেই সাথে বোটের সাথে যারা মাঝি মাল্লা ছিল তাদেরকে আমরা আটক করে নিয়ে এসেছি। কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণের পর 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে মামলা দায়ের হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়া থেকে এসএম রাশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরের নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় টনি ইসলাম ও তার সহযোগীরা। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাকে ধর্ষণ করে বখাটেরা। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। হাতের সঙ্গে করে বাড়ি নিয়ে এসে পানিটা নিয়ে ঢালা হয়েছিল। ঢালার পর যখন জ্ঞান না ফেরে, রাত মনে করো পরভাতও হয়ে আসছে, তাও জ্ঞান ফেরে না। তারপরে মনে করো যে মিরপুর আসি গিয়ে মেয়ের জ্ঞান ফিরছিল। বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 5ম শ্রেণীতে অধ্যয়নরত একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। আমরা তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি শনাক্ত করা হয়েছে। আসামিকে দ্রুত, খুব তাড়াতাড়ি আশা রাখছি যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। দৌলতপুর থানা পুলিশ এ ব্যাপারে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় টনি ইসলাম ও তার 2 সহযোগী উজ্জ্বল ও ইউনুসকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা। সময় সংবাদ, কুষ্টিয়া। ফেনীতে পাওনা টাকা আদায়ের জের ধরে গিয়াসউদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রাতে সোনাগাজী উপজেলার ওলামা বাজারে গিয়াসউদ্দিনের সঙ্গে চা দোকানি শফিউল্লাহর বকেয়া টাকা আদায় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে রাত 1:30টার দিকে বিষয়টি আপোষ করে দেওয়ার কথা বলে রানা ও সেলিম নামে 2 জন গিয়াসউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা স্থানীয় বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে শফিউল্লাহ ও তার ছেলেরা গিয়াসউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির পাশে চা দোকানদারের সাথে 70 টাকা লেনদেন ছিল। এই লেনদেনকে নিয়ে তাদের মধ্যে রাত 10টার দিকে ঝগড়া হয়। এর পরবর্তীতে স্থানীয় 2 জন লোক তাকে এই ঘটনা মীমাংসা করা হবে মর্মে ঘুম থেকে উঠে নিয়ে আসে। এই নিয়ে আসার পরে বাড়ির পাশেই আমার ব্রিজের উপর ওই দোকানদার এবং দোকানদারের 3 পুত্র মিলে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। তার মাথায় বাম পাশে লম্বা কাটা দাগ, মানে ছুরির আঘাত, ধারালো অস্ত্রের আঘাত পরিলক্ষিত হয়, এবং তার দেহের বাম পাশে কোমরের উপরে ছুরির আঘাত আছে। বাগেরহাট কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া 79 জন ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়েছে। দুপুরে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দলের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক 79 জেলের জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদেরকে জামিনে মুক্তি দেন। একই সাথে জব্দকৃত 6টি ফিশিং ট্রলার ও তাদের মালামাল মালিকদের জিম্মায় ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়। গত 12 মার্চ 6টি ট্রলার সহ এই 79 জন জেলেকে আটক করে নৌবাহিনী। সিলেট নগরীর প্রায় সবগুলো সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা বেশ কিছু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এতে নগরবাসী চরম দুর্ভোগ পোহালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম আশ্বাসেই সীমাবদ্ধ। তবে ক্ষোভ জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অভিভাবকহীন থাকায় ভোগান্তি বাড়ছে নগরবাসীর। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। পিছনের বাড়িটি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের, আর তার ঠিক সামনে সড়কের এমন বেহাল অবস্থা। সড়কটি ভাঙার দীর্ঘদিন হয়ে গেলেও এখনো সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। শুধু এই সড়ক নয়, নগরীর 90% সড়কেরই বেহাল অবস্থা। খানাখন্দকে ভরা খোদ সিটি কর্পোরেশনের সামনের সড়কটিরও। সবচেয়ে খারাপ অবস্থা পাঠানটুলা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। সাগরদিঘির পাড়, সওদাগরটোলা, নবাব রোড, লোহারপাড়া, ধোপাদিঘির পাড়, উপশহর সহ বেশ কিছু পাড়া মহল্লা সড়ক অনেকটা চলাচলের অনুপযোগী। এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। বিভিন্ন জায়গাতে আপনার রাস্তা ভাঙ্গা মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। 500 বার ধরে রাস্তাটা ভাঙ্গা রিপেয়ারিং করিয়া যায়, এরপর আবার ভাঙ্গা আরম্ভ হয়। চাক্কা মাক্কা সব কিছু নষ্ট হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায় এই জায়গার কারণে। মাস গড়িয়ে বছর পেরুলেও নগরীর ভাঙা সড়কগুলো সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নগরপিতা না থাকায় দীর্ঘদিন ধরে এই বেহাল দশা সড়কগুলোর। সরকার যদি মনে করেন যে সেখানে ওনাকে যেহেতু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, এটা স্থায়ী বরখাস্ত হয়, তাহলে আমার মনে হয় অনতিবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত করা উচিত। দুর্ভোগের বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত সংস্কারের। পাড়া মহল্লার বেশ কিছু রাস্তা ভাঙা থাকলে আমরা সেটা রিপেয়ারিং করব এবং আমাদের ভাতালি এলাকা, আমাদের শেখঘাট এলাকায় বেশ কিছু টেন্ডার কার্যক্রম নেওয়া হয়েছে, সেই রাস্তাগুলো সম্পন্ন হবে। নগরীতে প্রায় 30 কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগের, আর বাকিটার মালিক সিটি কর্পোরেশন। অবশ্য ভাঙা সড়কগুলো মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। মানুষ হত্যা সহ নানা অপকর্মের সাজা এড়াতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে আর ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি ফিলিং স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। খালেদা জিয়া উনি বুঝে নিয়েছেন যে তিনি যে অপকর্মগুলো করেছেন, দুর্নীতি, মানুষ হত্যা, খুন, এই যে অপকর্মগুলো উনি করেছেন, সেই অপকর্মের সাজা হবে এবং সেই সাজার থেকে তিনি যদি রক্ষা না পান, তাকে তাহলে জেলে যেতে হবে। সেই জেল এড়াবার জন্যই আমি মনে করি সে হয়তোবা আর ফিরে নাও আসতে পারে এবং এই কারণেই তাকে ষড়যন্ত্র পথ ছাড়া আর কোনো পথ সামনে তার খোলা নেই। কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুমারখালী উপজেলার গোবরা গ্রামের একটি ধান খেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হত্যার পর লাশটি ফেলে রেখে যায়। নিহত রবিউল ইসলাম একটি চরমপন্থী সংগঠনের নেতা এবং তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে আন্ডারওয়ার্ল্ডের লোক, পূর্বাঞ্চল কমিউনিস্ট পার্টির একটা সক্রিয় নেতা। অভ্যন্তরীণ কোনো কোন্দলের কারণে সে নিহত হতে পারে বা তাকে তার সহকর্মীরা কোনো কিছু ভাগ বটরা নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে মারতে পারে। ভর্তি পরীক্ষার দাবিতে আজও রাজশাহীতে মানববন্ধন করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকালে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেন। এ সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আবারও পরীক্ষার দাবি জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর আগে কলেজের গেটের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। আমরা কোনো ভাঙচুর করছি না, কোনো মারামারি করছি না, আমরা কিচ্ছু করছি না। শুধু আমরা দাঁড়ায় থেকে আমাদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে অনুরোধ করছি, তাও আমাদের করতে দেওয়া হচ্ছে না। শান্তিপূর্ণভাবে আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না, বলছি আবেদন নিয়ে আসো, অনুমতি নিয়ে আসো, এগুলো বলছে। ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র, আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে লেখাপড়া করেছে, এর আমরা মূল্যায়ন পাইনি। সেটার তাদের ব্রেন খাটিয়ে আছে, তারা অচেতন ভাবে ঘুমিয়ে থাকছে, তারা ভালো জায়গায় পাচ্ছে না, এ কি কষ্ট না। সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
এই ঘটনায় বাসের অন্তত 30 যাত্রী আহত হন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাইকে অতি দ্রুত সাতক্ষীরা সদর হসপিটালে পাঠানো হয়েছে, সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ট্রলিটা আমরা আটক করতে পারছি। পরবর্তীতে যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় তাহলে নেব। দিনাজপুরে ব্রি ধান ৬২-র মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করেছে কাহারোল উপজেলা কৃষি বিভাগ। সকালে রামপুর গ্রামে শতাধিক কৃষকের ধান কাটা উৎসবের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুরু হয়। পরে কৃষকদের মাঝে এই ধান চাষের সুফল সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় তিনি বলেন, এই ধানের ভাত শরীরে জিঙ্কের অভাব পূরণ করবে। এছাড়া স্বল্প সময়ে ফসল ঘরে তোলার পর একই জমিতে অন্যান্য রবি ফসল আবাদ করে কৃষক লাভবান হতে পারবেন। এই ধানের মধ্যে ভিটামিন আছে। আমাদের উঠানে বসে এরকম মিটিং হয়েছিল যে ধানে ভাত খাইলে জিঙ্কের অভাব পূরণ হবে। এবং এই ধানটা দেখতেছি যে আবাদ করলে আমাদের আগাম একটা ফসল আসতেছে। এই ধান আর কি তাড়াতাড়ি হয়, এই ধানের ভাত খেলে আমাদের জিঙ্কের অভাবটা পূরণ হয়। যেমন মেয়েরা আমরা যারা খাটো আছে তারা লম্বা হবে এবং বাচ্চাদের মেধাবৃত্তি বাড়বে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিচর্যার জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। এতে স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহারের পাশাপাশি কিশোরীদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে। এতে করে অনেক মারাত্মক রোগ ব্যাধির হাত থেকে তারা রক্ষা পাবেন বলে মনে করছেন চিকিৎসকরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। ওরা 4 বান্ধবী, প্রাইমারি শেষ করে ওরা সবাই হাই স্কুলের ছাত্রী। স্কুল পরিবর্তনের পাশাপাশি তাদের শরীর ও মনেও দেখা দিয়েছে পরিবর্তন। বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের শুরুতে অনেকটা আতঙ্কিত ও বিচলিত হলেও এখন ওরা আর ভয় পায় না। সম্প্রতি গজারিয়া ইউনিয়ন পরিষদের কাছ থেকে প্রত্যেক ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ আর শিক্ষকদের কাছে পেয়ে ওরা এখন সব লজ্জা আর ভয়কে জয় করেছে। আমাদের বিদ্যালয়ে যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে তার ফলে আমরা এবং আমার সহপাঠীরা সবাই অনেকটা উপকারে আসছে। যারা আর্থিক সমস্যায় ভুগছে তারা এটা পাচ্ছে, কিনতে হচ্ছে না তাদের। আর এগুলো প্রবলেম যদি তারা পরিবারের মধ্যে সাপোর্ট না পায় তাহলে তাদের মানসিকভাবেও তারা অনেক কিন্তু চাপের মুখে থাকে। ঋতুস্রাবের সময় ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদের কাছ থেকে মেয়েরা স্বাস্থ্যসম্মত ন্যাপকিন পাওয়ার পর এখন অনেক সচেতন। ছেলে মেয়েদের মধ্যে এই বিষয়ে কোনো সংশয় কিংবা লজ্জা কিংবা উপহাস বা এই ধরনের অপবাদ বা কিংবা কোনো লজ্জার সময় কোনো পরিবেশ নাই আর কি। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারের ফলে মেয়েরা বিভিন্ন মারাত্মক রোগ থেকে রক্ষা পাবে। বয়ঃসন্ধিকালে মেয়েরা সাধারণত প্রপার স্যানিটেশন এবং হাইজিনিটি মেনটেন না করলে সেক্ষেত্রে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, সার্ভিসাইটিস হতে পারে, ইভেন সার্ভাইকাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। বেসরকারি উদ্যোগে 1,60,000 টাকা ব্যয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদ, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় ও জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাগণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে পৌর উদ্যান থেকে একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে পৌর উদ্যানে 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। দেশে কোনো খাদ্যাভাব এখন নেই, আমরা খাদ্য উৎপাদন। এই উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে জেলা চেম্বার অফ কমার্সে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা অংশ নেন। এ
এছাড়া চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়। চাকরি জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন। সকালে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত 1.5 শতাধিক কর্মচারী অংশ নেন। এ সময় বক্তারা চাকরি জাতীয়করণ সহ প্রস্তাবিত ট্রাস্ট আইনের 22-এর ঘ ধারা বাতিলের দাবি জানান। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লার 14 গ্রামের চিউড়ায় কাজী জাফর আহমেদের চেহলাম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যখন সমগ্র জাতি আজকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আকুল হয়ে আছে, সমগ্র জাতি যখন আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, তখন এই মানুষটিকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। তিনি অকালে চলে গিয়ে আমাদেরকে কিছুটা এতিম করে দিয়েছেন। তিনি যে পতাকা উড্ডীন করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকাকে যেন তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিষ্ঠা 10 বছর পেরিয়ে গেলেও তেমন কোনো উন্নয়ন না হওয়ায় প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জের নাচল পৌরসভার বাসিন্দারা। এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলাকেই দোষেন নাগরিকরা। নাচল ইউনিয়নটি 2004 সালে রূপান্তরিত হয় পৌরসভায়। প্রতিষ্ঠার পর থেকে গত 10 বছরে পৌর কর বাড়লেও সেই তুলনায় বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা। পৌরসভার মোট 38 কিলোমিটার রাস্তার মধ্যে 30 কিলোমিটার রাস্তাই কাঁচা, আর পাকা রাস্তাগুলো অসংখ্য খানা খন্দকে ভরা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। পানি 3 বছর থেকে ডুবিয়া আছে, পানি নিকাশন নাই। বারবার মুখে বলে দরখাস্ত দিয়েও অগ্রাহ্য করছে, কোনো ভূমিকাই নিচ্ছে না। যে রোডের চতুর্থ সাইডে নোংরা আবর্জনায় ভর্তি থাকছে, বিদ্যুতের সমস্যা, বিভিন্ন জায়গাতে পোল নেই। আমাদের ট্যাক্স টোকন যেটাই আছে, বরং এগুলো আমাদের কাছে প্রেসার দিয়ে চাপ দিয়ে বাড়িয়ে যেভাবে হোক মনে করেন যে সে আদায় করতেছে এবং আদায় করে নিয়ে বেতন ভাতা খাচ্ছে, চলছে এ পর্যন্তই। পৌরসভা থেকে যে আমরা কিছু পাবো নাগরিক সুবিধা, এরকম কোনো সুবিধা এখন পর্যন্ত পাইনি। 71-এ মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার ময়মনসিংহ 7 আসনের সংসদ সদস্য এম এ হান্নানের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার ঘাতক দালাল নির্মূল কমিটি। দুপুরে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জাতীয় পার্টির এই নেতার ফাঁসির দাবি জানান। এদিকে হান্নানকে গ্রেপ্তার করায় মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন তারা। প্রতি বছরের মতো এবারও বান্দরবানে মধু পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহা শঙ্খদান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাজগুরু বিহারে জড়ো হতে থাকেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। পরে সেখানে পূজা অর্চনার আয়োজন করা হয়। এ সময় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজারীরা অষ্ট পরিষ্কার ও বৌদ্ধ মূর্তি দান সহ নানা আচার অনুষ্ঠান পালন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। খাদ্য সংকট ও বাসস্থানের অভাবে এলাকা ছাড়ছে যশোরের কেশবপুরের কালোমুখ হনুমান। খাদ্যের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনাও ঘটছে। এতে বিলুপ্তির মুখে পড়েছে এ প্রাণীকুল। এ অবস্থায় হনুমান রক্ষায় অভয়ারণ্য গড়ে তোলার দাবি এলাকাবাসীর। তবে সংশ্লিষ্টরা বলছেন বিরল প্রজাতির এ প্রাণী রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় চোখে পড়ে কালোমুখ হনুমানের বিচরণ। যুগের পর যুগ ধরেই এ প্রাণীর বসবাস রয়েছে এলাকাগুলোতে। হিন্দু শাস্ত্রমতে ভগবান শ্রীরাম ভক্ত কালোমুখ হনুমান বিশাল সাগর পাড়ি দিয়ে রাবণের রাজপ্রাসাদ থেকে উদ্ধার করেছিল রামপত্নী দেবী সীতাকে। কিন্তু কালোমুখ এসব হনুমান এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। অথচ একসময় এখানকার বনবাদারে মনের আনন্দে ঘুরে বেড়াতো হনুমানেরা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বন উজাড় হওয়ায় খাদ্য ও আশ্রয়স্থলের সংকটের মুখে এলাকা ছাড়ছে এ প্রাণী। অনেক হনুমান ছিল,
কালো হনুমান, কিন্তু এরা দিন দিন খাদ্য সংকট। এলাকায় বন জঙ্গল এবং বড় গাছগুলো কাটা পড়ে গেছে, হনুমানগুলো গৃহহীন আশ্রয়হীন পড়েছে এবং বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। আমাদের বাসা বাড়িতে আসে, তাদের আমরা যেটুকু পারি আমরা দেই। ওদের আরো পর্যাপ্ত খাবারের দরকার আছে, নাইলে তো যেখানে খাবার পায় সেখানে ওরা চলে যায়। এদিকে খাদ্যের সন্ধানে এক এলাকা থেকে অন্যত্র চলে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট সহ নানা কারণে মৃত্যু হওয়ায় বিলুপ্তির মুখে পড়েছে বিরল প্রজাতির এ হনুমান। তাই কালোমুখ হনুমানের জন্য অভয়ারণ্য গড়ে তোলার দাবি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। এই কারেন্টের তারে কভার না থাকায় এই প্রতিনিয়ত হনুমান দুর্ঘটনায় খাদ্যের সন্ধানে এক ডালের থেকে অন্য ডালে যেতে যেয়ে হনুমানগুলো মারা যাচ্ছে। হনুমান সংরক্ষণের জন্য কোনো কাজকর্ম হয় না। কালোমুখ হনুমান আমাদের দেশের সম্পদ, আমাদের এলাকার সম্পদ। এরা জীববৈচিত্র্যের ভারসাম্যের জন্য উল্লেখযোগ্য একটা অংশীদার। তাহলে যে এলাকাতে তারা বসবাস করে সেই এলাকাটা তাদের উপযোগী করে তৈরি করার জন্য আমি জনগণের পক্ষ থেকে দাবি করি। অবশ্য হনুমান রক্ষায় সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। খাদ্যের পরিমাণ কম হয়, তারা একটু কষ্টের মধ্যে আছে, আমরা এটা সরকারের দৃষ্টিগোচর করেছি। এই হনুমান বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি বন বিভাগের মাধ্যমে এই হনুমানকে যথাযথভাবে খাদ্য প্রদান এবং তারা যে সব ফল খেয়ে বেঁচে থাকে সেই ফলের গাছ লাগানো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কেশবপুরে 400-রও বেশি হনুমান রয়েছে, আর গত 6 মাসে শুধু বিদ্যুৎ স্পৃষ্টে 9টির মৃত্যু হয়েছে। সময় সংবাদ, যশোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজের র্যাব হেফাজতে মৃত্যু, সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। গাইবান্ধার সুন্দরগঞ্জের স্থানীয় এমপি লিটনের গুলিতে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত, অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পথে একদিনের যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী এখন লন্ডনে। ঢাকার সংবর্ধনায় দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান 14 দলের। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের পোশাক শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু, উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে সময় ও খরচ, স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি। এবং বিএসএফ এর কড়াকড়িতে ক্রেতা সংকটে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত হাটের বাংলাদেশি বিক্রেতারা, কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস ত্রিপুরা জেলা প্রশাসনের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।